হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে বিএ সিক্স সেমিস্টার মেজর 3 থেকে দুটো গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেন তুলে ধরবো। এই দুটো কোয়েশ্চেন্স না করলে 5 মার্কস হাতছাড়া যাবেই যাবে, কথা দিলাম। চ্যাপ্টার নাম মাই নেটিভ ল্যান্ড বাই হেনরি লুইস ভিভান ডিরোজিও, মার্কস 5। কোয়েশ্চেন নাম্বার 1, মাই কান্ট্রি ইন thy days of glory past, explain this line. In this line, Dirogio addresses India with deep emotions and patriotic sorrow. ডিরোজিও এই কবিতায় ভারতবর্ষকে উদ্দেশ্য করে লিখেছেন গভীর আবেগ এবং দেশপ্রেমিক দুঃখ নিয়ে। দ্য ফ্রেজ ডেজ অফ গ্লোরি ফাস্ট রেফার্স টু ইন্ডিয়ার অ্যানসিয়েন্ট গ্রেটনেস এই দ্য ডেজ অফ গ্লোরি পাস্ট ফ্রেজটি উল্লেখ করে ভারতবর্ষের প্রাচীনতম মহত্বতা। ইট রিচ সিভিলাইজেশনস, এর বিলাসবহুল সভ্যতা, কালচারাল হেরিটেজ, সংস্কৃতিমূলক সভ্যতা, অ্যান্ড মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল সুপ্রিমেসি, নৈতিক এবং বুদ্ধিমত্তার যে নিয়ম শৃঙ্খলা বিফোর ফরেন ডমিনেশন, বিদেশি প্রভাব বিস্তারের আগে। বাই ইউজিং দিস এক্সক্লেমেটরি মাই কান্ট্রি এই বিশেষসূচক উক্তিটি ব্যবহার করার মধ্য দিয়ে দ্য পোয়েট এস্টাবলিশেস, কবি প্রতিষ্ঠিত করেছেন এ পার্সোনাল অ্যান্ড ইমোশনাল বন্ড, একটি ব্যক্তিতান্ত্রিক এবং আবেগগত বন্ধন উইথ দ্য নেশন, জাতির সাথে। দিস লাইন এক্সপ্রেসেস এ সেন্স অফ নস্টালজিয়া, এই লাইনটা একটি দুঃখজনক অনুভূতিকে তুলে ধরে। অ্যাজ well as grief over the contrast between India's illustrious past and a degraded present under colonial rule। এবং ভারতবর্ষ ব্রিটিশদের দ্বারা যে শোষিত হচ্ছে, উপনিবেশিক ক্ষমতার দ্বারা যে শোষিত হচ্ছে, তারই করুণ পরিস্থিতিটাকে তিনি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। ডিরোজিও ডাজন্ট মেয়ারলি ল্যামেন্ট দ্য লস অফ পাস্ট গ্লোরি, ডিরোজিও শুধুমাত্র অতীতের ভারতবর্ষের যে অতীতের গৌরবের, হারিয়ে যাওয়া গৌরবের কথা আত্মবিলাপ করেছেন তা নয়। হি অলসো সিক্স, তিনি খুঁজে পেয়েছেন টু অ্যাওকেন ন্যাশনাল কনসাসনেস, জাতীয় সচেতনতা বৃদ্ধি করার জন্য তিনি চেষ্টা করেছেন অ্যামং হিজ কান্ট্রিমেন, দেশের সমস্ত লোকেদের মধ্যে। বাই রিমাইন্ডিং দেম, তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে, অফ হোয়াট ইন্ডিয়া ওয়ান্স ওয়াজ, ভারতবর্ষ অতীতে কি ছিল আর বর্তমানে ব্রিটিশদের দ্বারা কীভাবে অত্যাচারিত হয়ে শোষিত হয়ে কোন করুণ পর্যায়ে নেমে এসেছে তা তিনি স্মরণ করাতে চেয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। দিস লাইন দাস ফাংশন, এই কবিতাটির যে লাইনটি কাজ করে অ্যাজ এ পাওয়ারফুল ওপেনিং, একটি ক্ষমতাবান দিক হিসাবে। দ্যাট সেটস দ্য টোন অফ দ্য পোয়েম, যেটা কবিতার সুরকে বজায় রেখেছেন। কম্বাইনিং প্রাইড ইন দ্য পাস্ট উইথ পেন অ্যাট দ্য প্রেজেন্ট কন্ডিশনস, তাহলে কবি অতীতের গৌরব এবং বর্তমান পরিস্থিতির যন্ত্রণা এই দুটোকে একাকিত্ব করে করুণ পরিস্থিতিটাকে পাঠকদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। ইট প্রিপেয়ার, সেটা প্রস্তুত করে দ্য রিডার, পাঠকদের কাছে, ফর দ্য পোয়েটস লার্জ প্যাট্রিয়টিক অ্যাপিল, কবির বৃহত্তম দেশপ্রেমিকতার যে আবেদন, ফর সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদার জন্য, ইউনিটি, একতার জন্য, অ্যান্ড ন্যাশনাল রিভাইভাল, যাতে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতি যাতে আবার নতুন করে পুনরুজ্জীবিত হতে পারে, তার জন্যই তিনি ডাক দিয়েছিলেন মাই কান্ট্রি ইন দাই ডেজ অফ গ্লোরি পাস্ট। অ্যাকচুয়ালি থ্রু দিস লাইন দ্য পোয়েট ওয়াজ ট্রাইং টু রিমাইন্ড টু অল কাইন্ড অফ দ্য রিডার্স in the past time the beauty or the fame of India was independent and glorious, but standing at the present time India was ruined by the leading of British rule or the colonial rule.
স্টুডেন্ট, এই 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটার আনসার পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম। এরপর আমি প্রবেশ করছি নেক্সট কোয়েশ্চেনে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর ইউর এক্সাম। দ্য ইগলস গেজ ইজ ফিক্সড অন thy decline. This is the textual line. Explain the political implications of this line. In this line, ডিরেজিও uses, এই লাইনের মধ্যে ডিরেজিও ব্যবহার করেছেন ক্ষমতাবান রাজনৈতিক প্রতীকী, মানে পাওয়ারফুল পলিটিক্যাল সিম্বলিজম, টু কমেন্ট অন ইন্ডিয়াস কলোনিয়াল কন্ডিশন। তিনি সমালোচিত করেছেন ভারতবর্ষের উপনিবেশিক অবস্থা। দ্য ইগল রিপ্রেজেন্টস, ইগল শব্দটা প্রকাশ করছে এখানে ব্রিটিশ ইম্পেরিয়াল অথরিটি, অর্থাৎ ভারতবর্ষের বুকে ব্রিটিশদের যে অকথ্য অত্যাচার, তাদের যে ডমিনেশন, আধিপত্য বিস্তার, তারই কথা তিনি উল্লেখ করেছেন এই ইগল ইমেজারির মধ্য দিয়ে। এ ট্র্যাডিশনাল এমব্লেম অফ পাওয়ার, ডমিনেন্স অ্যান্ড ভিজিলেন্স, এই ব্রিটিশদের প্রথাগত ক্ষমতা, আধিপত্য এবং অহংকার ভারতবর্ষের ওপর এক নাগাড়ে চালিয়েছে। ইট গেজ বিং ফিক্সড, তাদের দৃষ্টিশক্তি ছিল স্থির, ইগলের মতো। ভারতবর্ষকে যেভাবে হোক নিংড়ে নেব, এরকম মানসিকতা ছিল ব্রিটিশদের লক্ষ্য, ঠিক ইগলের মতো। আমরা জানি ইগল ইজ দ্য প্রেয়িং বার্ড, ইগল হচ্ছে একটি শিকারী পাখি। যেমন আমরা হুক রুস্টিং বলে একটি কবিতা আছে টেড হুকসের লেখা, সেখানেও পড়েছি হুক যেখান দিয়ে উড়ে যাবে সেই জায়গাটা নিমেষের মধ্যে ধ্বংস হয়ে যাবে, মানে হুক সিম্বলাইজেস দ্য ডিস্ট্রাকটিভ বার্ড। ইন দ্য সেম ওয়ে দ্য পোয়েট and Luis Vendrojo uses this imagery bird. The name of the bird is that eagle. Eagle indicates the visual eyesight, the keen eyesight, the sharp eyesight of the British or the colonial dominations. The word decline refers to India's political, economic and moral deterioration under foreign rule. Decline শব্দের অর্থ আমরা সবাই জানি, বিনষ্ট হওয়া। তাহলে ডিক্লাইন শব্দটার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক এবং নৈতিক এই বিদেশি নিয়মে, বিদেশির ক্ষমতার কারণে, অর্থাৎ ব্রিটিশদের নিয়মে ধ্বংস হচ্ছে। পলিটিক্যালি দিস লাইন ইমপ্লাইজ, রাজনৈতিকভাবে এই লাইনটা ইঙ্গিত দেয়, দ্য ব্রিটিশ আজ নট দ্য প্যাসিভ অবজারভার, ব্রিটিশরা কোনো নিষ্ক্রিয় পর্যবেক্ষণকারী নয়, বাট অ্যাক্টিভ, তারা সক্রিয়, বেনিফিশিয়ারিজ অফ ইন্ডিয়াস উইকনেস অ্যান্ড সাবজুগেশনস, ভারতবর্ষের দুর্বলতা এবং ঐতিহ্যকে, ভারতবর্ষের দুর্বলতা এবং ঐতিহ্য থেকে মুনাফা লাভের উদ্দেশ্যই ছিল ব্রিটিশদের একমাত্র লক্ষ্য। ডিরোজিও ইনডাইরেক্টলি ক্রিটিসাইজেস, ডিরোজিও পরোক্ষভাবে সমালোচিত করেছে কলোনিয়াল এক্সপ্লয়টেশনস, উপনিবেশিক বিশ্লেষণ, উইদাউট এক্সপ্লিসিটলি এই ব্রিটিশদের নাম না করেই তিনি পরোক্ষভাবে ব্রিটিশদেরকে দোষারোপ করেছেন। A strategic common among early nationalist poets writing under colonial censorship. The image conveys a sense of menace as the eagle watches for opportunities to tighten its grip over a fallen nations. Thus, the line reflects an early anti-colonial consciousness and exposes the unequal power relationship between the colonizers and the colonized, while urging Indians to become aware of the political degradations. এর হচ্ছে যে স্টুডেন্ট, তোমাদের সামনে দুটো গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন থেকে গুরুত্বপূর্ণ আনসার, কোয়েশ্চেন উইথ আনসার তুলে ধরলাম। লার্নিং নিউজ পিলারের সাজেশনস কখনোই ব্যর্থ হয় না। বিগত সেমিস্টারগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রী সাজেশন পারচেস করেছো তারা ভালো করেই জানো 100% কমন। এই সাজেশনস অনলাইন এবং অফলাইন ক্লাস করার পাশাপাশি আমি সমস্ত সিলেবাস রিসার্চ করেই এই সাজেশনস প্রিপেয়ার করেছি। সুতরাং ওই অন্যান্য ফুটপাতে 2-4টে ইউটিউবারের মতো ওই 300-400 টাকা এই সাজেশনস আমি বিক্রয় করি না বা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি না। এই সাজেশনের প্রাইস যেমন নাম্বার গ্রেড, পাস মার্কস নয়, 9.1 পর্যন্ত এই সাজেশন থেকে মার্কস পাওয়া সম্ভব, তার যথেষ্ট জ্বলন্ত উদাহরণ
তোমাদের মধ্যে অনেকেই আছো। কিন্তু কিছু নিউ স্টুডেন্ট ওই ফ্রড ইউটিউবারদের মতো 300-400 টাকা এসে সাজেশান খোঁজে, তার জন্য লার্নিং ইংলিশ পিলার এই ধরনের সাজেশানস প্রোভাইড করতে বাধ্য নয়। কেউ অনুরোধ করবে না, কারণ এই সাজেশানের মান কোয়ালিটি সবার থেকে সম্পূর্ণভাবে আলাদা। যথেষ্ট রিসার্চের মাধ্যমেই এই সাজেশান প্রস্তুত করা হয়েছে। কোনো গুগল বা কোনো ইউটিউব থেকে ঝেপে 2-4টে ওই চোতা নোট বানিয়ে দিয়ে দিলাম, তারপর কেরিয়ারে 300-400 টাকায় বিনিময়ে তোমরা কিনলে, কেনার পর 6 মাস পরিশ্রম করলে, করার পর দেখবে রেজাল্ট আসলো সাপ্লিমেন্ট অর্থাৎ ফেল। তখন তো কেরিয়ারটা গেলই জলাঞ্জলি এবং বাবার মুখেও চুনকালি মাখালে। তার থেকে তোমরা সাবধান হবে। সাবধান হতে গেলে লার্নিং ইংলিশ পিলারের মতো দক্ষ নোটস এবং সাজেশনস পারচেজ করা একান্তই প্রয়োজন। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। অনেক কথা বলে ফেললাম, কিন্তু বাস্তবটাই বললাম, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়। বাস্তবের উপর দাঁড়িয়েই কথাটা বললাম, কেউ মানুক না মানুক। অনেক স্টুডেন্ট এসে ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছে, যেখান থেকে তারা 300-400 টাকার বিনিময়ে এই চোতা বা নোটস কিনেছিল, রেজাল্ট সাপ্লিমেন্ট এসেছে, তখন আমায় এসে বলছে যে স্যার আপনার কাছ থেকে কিনলেই বরঞ্চ ভালো হতো। কিন্তু অর্থের বিনিময়ে তখন আর রেজাল্ট ফিরে আসে না। সুতরাং সাবধান এই ফ্রড কিছু ইউটিউবার বা প্রতারকের থেকে। থ্যাংক ইউ।